শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ, শিল্প, বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সপ্তাহের অর্থনীতি। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সুরভি আলম। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নিন কি থাকছে আমাদের এই পর্বে। চলতি বছর দক্ষিণ এশিয়ায় জিডিপি প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ, আইএমএফ-এর তথ্য প্রকাশ। ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার, ডিএসই ও সিএসইতে সূচকের ঊর্ধ্বগতি, বাড়ছে লেনদেনও। আগামী মাসেই বাণিজ্যিকভাবে উৎপাদনে আসছে পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিট। বিশ্বের শীর্ষ ২৭ পরিবেশ বান্ধব প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি বাংলাদেশে। ও অর্থনীতির খোঁজ খবর। করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত সারা বিশ্বের অর্থনীতি। এমন পরিস্থিতিতেও প্রবৃদ্ধির ইতিবাচক ধারায় বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর সর্বশেষ প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে বলা হয়েছে, চলতি বছর দক্ষিণ এশিয়ায় জিডিপি প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মাথাপিছু মোট দেশজ উৎপাদনে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলছে, ২০২০ পঞ্জিকা বর্ষে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে $১,৮৮৮, আর একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হবে $১,৮৭৭। আইএমএফ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করেছে, সেখানেই এই পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত করোনার এই সময়ে ভারতের অর্থনীতি বেশি মাত্রায় সংকুচিত হবে বলে আইএমএফ বলছে। সে তুলনায় বাংলাদেশে এবার ইতিবাচক প্রবৃদ্ধি হবে। এ কারণেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। আমাদের প্রবৃদ্ধি হচ্ছে আমাদের স্টেবল পলিসি, আমাদের প্রবৃদ্ধির যে গতি, আমাদের রপ্তানি, আমাদের ইনভেস্টমেন্ট, মানব উন্নয়নের বিভিন্ন সূচকে আমাদের যে অগ্রগতি, সব মিলিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। এবং সেই দিক থেকে ভারতের দিকে আমরা বরং যদি দেখি, সেইখানে জিডিপির প্রবৃদ্ধির যে গতিতে আগাচ্ছিল গত কয়েক বছর ধরে, কিন্তু সেই গতিটা কিছুটা স্লথ হয়েছে এবং করোনার কারণে ইন্ডিয়াতে এফেক্টও হয়েছে বেশি। এবং ১,০০০ এবং ৫০০ রুপির নোটকে যখন ডিমনিটাইজ করা হলো তাদের কারাপশনকে কার্ভ করার জন্য, সেটার পরবর্তী সময়ে কিন্তু ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট, নানান জায়গায় কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছে এবং জিডিপি গ্রোথের উপরেও কিন্তু সেটা প্রভাব রেখেছে। আইএমএফের প্রতিবেদন অনুযায়ী চলতি ২০২০ সালে সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা বিশ্বের শীর্ষ ৩ দেশের একটি হবে বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে শুধু গায়ানা ও দক্ষিণ সুদান। সব মিলিয়ে চলতি বছরে মাত্র ২২টি দেশের জিডিপি প্রবৃদ্ধি ইতিবাচক হবে। বাংলাদেশের এই মুহূর্তের প্রবৃদ্ধি নিয়ে বিশেষ করে করোনার কারণে কিছুটা শঙ্কা থাকলেও এটাকে কিন্তু আমরা ঘুরে দাঁড়ানোর একটা প্রজেকশনও কিন্তু আছে। জিডিপি প্রবৃদ্ধির তালিকায় বাংলাদেশ ছাড়া উল্লেখযোগ্য দেশের মধ্যে রয়েছে চীন, লাওস, গায়ানা, দক্ষিণ সুদান, মিশর, মিয়ানমার, রুয়ান্ডা, বতসোয়ানা, ভিয়েতনাম ইত্যাদি। ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। বাজারকে স্থিতিশীল করতে ফ্লোর প্রাইস নির্ধারণ সহ নেওয়া হয়েছে বেশ কিছু কার্যকরী উদ্যোগ। আর এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। যে কোনো দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পুঁজিবাজার। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বেশিরভাগ বিনিয়োগকারী না বুঝে মার্কেটে প্রবেশ করায় পুঁজিবাজারের গতি ধরে রাখা কষ্টকর হয়ে দাঁড়ায়। এমনই প্রেক্ষাপটে পুঁজিবাজারকে বিনিয়োগ বান্ধব করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বিনিয়োগকারীদের স্বার্থে ফ্লোর প্রাইস বা শেয়ার মূল্য নিম্নসীমা নির্ধারণ করে দেয়, যার সুফল এখন পড়ছে পুঁজিবাজারে। ক্যাপিটাল মার্কেটে যে ট্রেন্ড দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে এখন বিনিয়োগকারীরা আমাদের ক্যাপিটাল মার্কেটমুখী এবং সামনের দিনগুলোতে আমরা আরও ভালো পর্যায়ে চলে যাব। কারণ এই মুহূর্তে মাত্র ৫টি বা ৬টি শেয়ার ফ্লোর প্রাইসে আছে, আর সব প্রাইস বেড়ে গেছে। উনি প্রথমে একটা উদ্যোগ নিয়েছেন 2% শেয়ার হোল্ডিং বাই দি ডিরেক্টরস অর স্পন্সর্স এবং কিউমুলেটিভ 30%। খুব স্ট্রিনজেন্টলি এটাকে বাস্তবায়ন করা এবং খুব প্ল্যান্ড ওয়েতে এটা যদি করা যায়, মার্কেট হ্যাজ টু ডেভেলপ। তবে গুজবে কান না দিয়ে বুঝে শুনে কোম্পানির প্রোফাইল যাচাই বাছাই করে বিনিয়োগে আসার কথা জানান বাজার সংশ্লিষ্টরা। আগামী ৩-৪ মাসের মধ্যে আপনারা দেখবেন ভালো ভালো ব্যাংক, ভালো ভালো কোম্পানি, দেশি বিদেশি বড় বড় ইনভেস্টর
এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বন্ড বিরাট ভূমিকা পালন করবে এবং জিডিপিতে তখন ক্যাপিটাল মার্কেটের বিনিয়োগ হবে বিশাল। ডেভেলপমেন্ট যেটা 1000 কোটি টাকা প্লাস ট্রেড টার্নওভার শুরু হয়ে গেছে, সো এইটার ধারাবাহিকতা বজায় রাখার জন্য টু এন্টারটেইন দি ইনভেস্টর্স এবং মার্কেট ফ্রেন্ডলি কথা বলতে হবে। শুরুতেই নেগেটিভ দিয়ে আমরা অনেকে শুরু করি, এটা কিন্তু মার্কেটের জন্য ক্ষতিকর। করোনা মোকাবেলা করে ঘুরে দাঁড়াবে দেশের পুঁজিবাজার, সেই সঙ্গে অর্থনীতি, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আগামী মাসেই বাণিজ্যিকভাবে উৎপাদনে আসছে পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের 660 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিট। ইতোমধ্যে পরীক্ষামূলক উৎপাদন ও কমিশনিং শেষ হয়েছে। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সম্প্রতি উৎপাদনে আসা দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক বিদ্যুৎ কেন্দ্র এটি। 660 মেগাওয়াট করে দুটি ইউনিট মিলে এই বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। করোনা মহামারীর মধ্যেও গত 15 মে থেকে প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়, আর গত 26 আগস্ট থেকে শুরু হয়েছে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন। বাংলাদেশ এবং চীনের যৌথ উদ্যোগে পটুয়াখালী জেলার কলাপাড়ার ধানখালী ইউনিয়নে দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয় 2016 সালে। $2.4 বিলিয়ন বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নে চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি যৌথ মালিকানায় বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানি গঠন করে। এতে উভয় দেশ সমপরিমাণ অর্থ বিনিয়োগ করছে। আমাদের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছি, আর সেকেন্ড ইউনিট সেটাও কমিশনিং হয়েছে এবং পূর্ণ ক্ষমতায় উৎপাদন শুরু করেছে। তো বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে আগামী মাসের প্রথম সপ্তাহে সিওডি হওয়ার পরে। তো ইতিমধ্যে সেকেন্ড ইউনিটের সিওডি করার জন্য যাবতীয় যে টেস্টিং কমিশনিংয়ের কাজ, এটা প্রায় 80% কাজ শেষ হয়ে গেছে। আশা করি ফার্স্ট উইকে সিওডি সম্পূর্ণ করে আমরা বাণিজ্যিক উৎপাদনে যাব সেকেন্ড ইউনিটও। অর্থাৎ 1320 মেগাওয়াটই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার এই উৎপাদন করার সক্ষমতা পায়রা বিদ্যুৎ কেন্দ্রের হয়েছে। সর্বাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহৃত হওয়ার ফলে কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র হবে পরিবেশ বান্ধব। বাংলাদেশ বিশ্বের 10ম দেশ হিসেবে কয়লাভিত্তিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট বানিয়েছে। এশিয়াতে চীনের পর বাংলাদেশই দ্বিতীয় দেশ যেখানে ঢাকনাযুক্ত কোল্ডরুম ব্যবহার করা হচ্ছে। অ্যাকচুয়ালি আপনি কয়লা পুড়লে ইমিশন হবে, এটা ঠিক। এখন ইমিশনের মাত্রা কমানোর জন্য আধুনিক প্রযুক্তি বেরিয়েছে। আমরা সর্বশেষ যে প্রযুক্তি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি আমরা এখানে ব্যবহার করতেছি। এই প্রযুক্তির এটাই হলো যে কম কয়লা পুড়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা। তাহলে কম কয়লা পুড়লে ইমিশনও কম হবে। সেই প্রেক্ষাপটে আপনার আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি যেটা ব্যবহার করে আমরা এখানে বিদ্যুৎ উৎপন্ন করছি। পরিবেশকে ক্ষতি করার জন্য যে ইমিশন এলিমেন্টগুলো, সেগুলো আমরা এখানে কিন্তু পরিবেশে আমরা ছড়াইতে দিচ্ছি না, এগুলো আগে আমরা করে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি। এখানে পরিবেশ পলিউট হওয়ার মতো এলিমেন্ট থাকতেছে না। আমাদের এখানে যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেই বিদ্যুৎটা আমাদের যে ফ্লু গ্যাস যেটা আসতেছে সেখানে আমাদের যে ক্ষতিকারক যে সালফার ডাইঅক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড এবং যে ডাস্ট থাকবে সেগুলি পরিশোধন করার জন্য আমরা এখানে ইএসপি ইউজ করছি। অলমোস্ট 99.9% ডাস্ট এখান থেকে আমরা সংগ্রহ করে ফেলি। তারপরে এই সালফার ডাইঅক্সাইডটা রিমুভ করার জন্য আমরা এখানে আমরা ফ্লু গ্যাস সালফারেশন ইউনিট বসিয়েছি, সেটা কাজ করছে। সেটা 93%-এর অধিক আমাকে সালফার অক্সাইড সরিয়ে দিচ্ছে। ফলশ্রুতিতে এখানে যে ফ্লু গ্যাস যেটা বেরোচ্ছে এটা কিন্তু আসলে দেখাই যায় না। সেই হিসাবে আমরা বলবো যে আমাদের এই পাওয়ার প্ল্যান্টে একটা পরিবেশ বান্ধব পাওয়ার প্ল্যান্ট। পায়রা বন্দর সংলগ্ন এই 1000 একর জমিতে দ্বিতীয় ধাপে আরও একটি 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।
এছাড়া পায়রা কেন্দ্রিক আরও ৩,৬০০ মেগাওয়াটের LNG ভিত্তিক এবং সৌর ও বায়ুভিত্তিক বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার। পটুয়াখালীতে সরকারের বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে এটি হবে একটি মাইলফলক। দর্শক, এবার দেখে আসি এ সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণবাজার। করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের মধ্যেই আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও 22, 21 ও 18 এই 3 মানের স্বর্ণের ভরি প্রতি দাম বাড়ানো হয়েছে 2,333 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত বৃহস্পতিবার থেকে নতুন এই দাম কার্যকর করে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,333 টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 76,341 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে 73,192 টাকায়, আর 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি কিনতে লাগবে 64,444 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে 54,121 টাকায়। বিশ্বের পরিবেশ বান্ধব শীর্ষ 10-এ স্থান করে নেওয়া শিল্প স্থাপনার তালিকায় 27টি প্রতিষ্ঠানের মধ্যে 14টিই বাংলাদেশের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল বিভিন্ন শর্ত যাচাই করে এই তালিকা প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল USGBC বিশ্বব্যাপী পরিবেশ বান্ধব শিল্প স্থাপনার সনদ দিয়ে থাকে। এটি পেতে কোনো প্রতিষ্ঠানকে নির্মাণ কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যায়ে সর্বোচ্চ মান নিশ্চিত করতে হয়। সম্প্রতি USGBCর প্রকাশিত তালিকায় বিশ্বের 27টি প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান হিসেবে শীর্ষ 10-এ স্থান পায়, যার মধ্যে বাংলাদেশেরই 14টি প্রতিষ্ঠান। তালিকায় ভারতের 3টি, তাইওয়ানের 2টি এবং অন্যান্য দেশের 1টি করে প্রতিষ্ঠান রয়েছে। প্রথম স্থান অর্জন করে ইন্দোনেশিয়ার একটি গার্মেন্টস প্রতিষ্ঠান। তালিকার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান সহ বাংলাদেশের 14টি প্রতিষ্ঠান স্থান পায়। বিশ্ব র্যাঙ্কিংয়ে পঞ্চম এবং ওভেন খাতে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। কাজের উন্নত পরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য, কর্মক্ষেত্রে সূর্যের আলোর ব্যবহার, সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি লিড প্লাটিনাম সনদ পায়। শ্রমিকদের সেফটির জন্য স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করেই পুরো ফ্লোরটাকে যেভাবে মার্বেলিং করে অ্যান্ড চতুর্পাশে আপনার ভেন্টিলেশনের ব্যবস্থা করে অ্যান্ড যথেষ্ট ওপেন স্পেস রাখা আছে। আমরা ডে লাইটে কাজ করতেছি, বিলো 30 টেম্পারেচার অলওয়েজ কাজ চলতেছে। ইটিপির পানি আমরা 70% ওয়াটার আমরা রিইউজ করছি। উদ্যোক্তারা বলছেন এই তালিকায় স্থান করে নেওয়ায় বিদেশে বাংলাদেশি পণ্যের চাহিদা ও গুরুত্ব আরও বাড়বে। বিশ্বব্যাপী তৈরি পোশাক রপ্তানিতে বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা চলছে। এক্ষেত্রে দেশের অন্যান্য শিল্প কারখানাগুলো কাজের উন্নত পরিবেশ নিশ্চিত করতে পারলে এই খাতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে মনে করছেন উদ্যোক্তারা। করোনা ভাইরাস মহামারী ওলটপালট করে দিয়েছে বিশ্বের অর্থনীতির চিত্র। বড় ধাক্কা খেয়েছে প্রমোদ তৈরির ব্যবসা খাত। লোকসান গুনতে গুনতে অনেকেই জাহাজগুলো বিক্রি করে দিয়েছেন ভাঙারির দোকানে। ফলে চাঙা হয়েছে জাহাজ ভাঙা শিল্প। ভাসমান সুখের দ্বীপ ক্রুজ জাহাজ, খানা পিনা, নাচ গান, শরীর চর্চা, মন যা চায় তাই পাওয়া যায় এখানে। নীল জলরাশির ওপরে আলো ঝলমলে এই বাহনে হারিয়ে যেতে মানা নেই কারো। হাসতে খেলতে সময় পার হয়, আর সেই সময়ে বাহন ছুটে চলে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আর্থিক বিবেচনায় ক্রুজ ট্রিপকে বলা হয় পর্যটন শিল্পের সোনার হাঁস, যে হাঁস নিয়মিত সোনার ডিম পাড়ে। ক্রুজ জাহাজগুলোর আন্তর্জাতিক সংগঠন ক্রুজ লাইন্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের তথ্যমতে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের আগে প্রতি বছর 2.5 কোটি মানুষ বিলাসবহুল এসব প্রমোত্তরীগুলোতে ভ্রমণ করতেন। বছর প্রতি এই সংখ্যা বাড়ার প্রবণতা ছিল 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখ। ইতালির ফিনকান্তিয়েরি, ফ্রান্সের STX
ও জার্মানির মায়ার ব্যাফোর্ড, এই 3টি শিপইয়ার্ডেই বেশিরভাগ বিলাসবহুল প্রমোত্তরই নির্মাণ হয়। বছর প্রতি 20টির মতো নতুন জাহাজ যোগ হতো এ বহরে। কিন্তু এসব কিছুর ছন্দপতন ঘটিয়েছে করোনা ভাইরাস মহামারী। সে সময় জাহাজগুলো পরিণত হয় করোনা সংক্রমণের বড় কেন্দ্র বা হটস্পট হিসেবে। বন্দরে ভিড়তে বাধা দেয়া হয় জাহাজগুলোকে। অনেক জাহাজ সপ্তাহের পর সপ্তাহ, কয়েকটি আবার মাসখানেক ধরে কোয়ারেন্টিনে থাকে মাঝ সাগরে। ব্যবসা ওঠে লাটে। অর্থনীতির ভাষায় শাটডাউন পরিস্থিতির শিকার হয় এই খাত। মাসের পর মাস ধরে চলে এই অচল অবস্থা। ক্রুজ শিপ ইন্ডাস্ট্রির এই ক্ষতি পরিমাপ করা হয় প্রতি মাসে $100 কোটি। এদিকে তুরস্কের আলিগা শিপইয়ার্ডে এখন কাজের ধুম। ব্যবসা এখানে তুঙ্গে। লোকসান পোষাতে না পেরে অনেকেই জাহাজগুলো বিক্রি করে দিয়েছেন জাহাজ ভাঙা শিল্পে। বাতিল হয়ে পড়া ইউরোপীয় জাহাজগুলোর বড় গন্তব্য তুরস্কের এই সব শিপইয়ার্ড। বিলাসবহুল প্রকাণ্ড এসব জাহাজগুলো অনেকটা নতুন থাকলেও এখন ভাঙনের কবলে পড়েছে। আলিগা শিপইয়ার্ডের ব্যবসা করোনা সংকটকালে শতকরা 30% বেড়েছে। একই রকম সুদিন এখন ভারতের আলং এবং পাকিস্তানের গার্ডার শিপইয়ার্ডগুলোর। ভাঙার জন্য নগরে আসলে প্রমোত্তরীর ভেতরের সব আসবাবপত্র বিক্রি হয় স্থানীয় বাজারেই। অপেক্ষাকৃত ভালো আসবাবপত্রের এসব যোগানে চাঙা সে বাজার। বিপরীতে ক্রুজ নির্মাণ ডকগুলোতে নেমেছে স্থবিরতা। নতুন জাহাজ নির্মাণ করছেন যারা, তারা পিছিয়ে দিয়েছেন যাত্রা শুরুর তারিখ। তবে এই সংকটের মধ্যেই নতুন ব্যবসা শুরু করেছেন অনেকে। যেমনটা দেখা গেল ইংল্যান্ডের উপকূলে। বিশাল বিশাল প্রমোত্তরীগুলো একাকী নোঙর করা মাঝ সাগরে। ছোট নৌকায় করে দর্শনার্থীরা যাচ্ছেন সেসব জাহাজের কাছে। অর্থের অভাবে যারা এতদিন জাহাজের কাছেই যেতে পারেননি। তবে করোনা সংকট না কাটলেও নিউ নর্মাল ধারণার ঢঙে আবারও চালু হয়েছে ক্রুজ ব্যবসা। আগস্টের মাঝামাঝি সময়ে ইতালি চালু করে প্রমোদ ভ্রমণ। পর্যটন ব্যবসায় যা আবার আশা জাগাচ্ছে। আমাদের সর্বশেষ আয়োজন অর্থনীতির খোঁজ খবর, আর তা দেখার আগে বিদায় নিচ্ছি আমি সুরভি আলম। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। বাংলাদেশের সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমির বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে প্রযুক্তিগত সহায়তার আগ্রহ প্রকাশ করেছে নরওয়ে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে বৈঠককালে নরওয়ের রাষ্ট্রদূত এ আশাবাদ ব্যক্ত করেন। নেস্টে বাংলাদেশ, কাফকো ও হেডেলবার্গ সিমেন্ট তাদের গত 1 বছরের লভ্যাংশের চেক শ্রমিক কল্যাণ তহবিলে জমা দিয়েছে। প্রতিষ্ঠানগুলোর চেক গ্রহণ করেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।